নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ২৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব আমার কনিষ্ক সাহার লেখার গল্প মাসির বাড়ি। গল্পের মুখ্য চরিত্রে আছে মৃত্তিকা এবং কেয়া। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। পুরনো অ্যাম্বাসেডার গাড়িটা সরু গাছের সারিবদ্ধ রাস্তার নিচে ঝাঁকুনি দিতে দিতে এগোয়। লীনা জানলার বাইরে উঁকি দিল। তার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল তার পোষা গোল্ডেন রিট্রিভার সিম্বা। গ্রাম বাংলা আর শহরতলি এলাকার মাঝ দিয়ে ছুটে চলেছে লীনাদের গাড়িটা। প্রায় এসে গেছি দিদি, ড্রাইভার ডেকে উঠল। লীনা মাথা নাড়ল। উত্তেজনা আর নস্টালজিয়ার মিশ্রণ তার উপর ভেসে আসছে। সে মুর্শিদাবাদ বেড়াতে এসেছিল, বহু বছর হয়ে গেছে। বহু বছর সে তার বড় মাসি অভয়াকে দেখেনি। গাড়িটা মোড় ঘুরতেই একটা পরিচিত দৃশ্য চোখে পড়ল। একটা বিশাল বাংলো, যার গায়ের সাদা দেওয়ালে শ্যাওলা জমেছে জায়গায় জায়গায়। একটি বাগান যা এখন ঝোপঝাড়ে পরিণত হয়েছে। এখানে ছোটবেলায় কত আসা যাওয়া করত। বিকেলে বাগানে বসে বসে বড় মাসির সাথে কত গল্পই না করতো লীনা। গাড়ি থেকে নামতেই লীনার কানে এলো এক পরিচিত কণ্ঠস্বর। আরে, তুই এসে গেছিস? লীনা ঘুরে দেখল অভয়া মাসি বারান্দায় দাঁড়িয়ে আছে। তার কলপ করা চুল খোপায় বাঁধা, ফিকে সবুজ রঙের একটা সালোয়ার গায়ে। মাসি! লীনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মাসিকে। কিন্তু কেরম যেন আলাদা মনে হলো তার মাসিকে। অভয়া সাধারণত বাদামি চোখ, কিন্তু আজ যেন তার চোখটা কেমন ঘোলাটে লাগছে। তার দৃষ্টি যেন দূরে কোথাও কিছু দেখছিল। ভিতরে আয় রায়, অনেক ক্লান্ত আছিস নিশ্চয়ই। মাসি বলল। গলাটাও কেমন যেন শোনালো। সে মুখ ঘুরিয়ে উত্তরের অপেক্ষা না করে ঘরে চলে গেল। লীনা নিজের মনে মনে ভাবল, বেশি ভাবছে হয়তো। মাসিকে অনুসরণ করে লীনা ঘরে ঢুকল, কিন্তু সিম্বা যেন ঢুকেই গজরাতে শুরু করলো। সিম্বা সাধারণত শান্ত থাকে, কিন্তু হঠাৎ এমন করছে কেন? সিম্বা, শান্ত হ। কি বাইরে বেরিয়ে এরকম করতে আছে? বকবো কিন্তু। লীনা ফিসফিস করে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে। কিন্তু কুকুরের অস্বস্তি বাড়তে লাগলো। তা রায়, পড়াশুনো কেমন চলছে তোর? মাসি দুটো চায়ের কাপ আর কিছু বিস্কুট নিয়ে ঘরে ঢুকল। লীনা কলেজের ফাইনাল ইয়ারে পড়ে। সে কলেজে আর কলেজের পর তার চাকরির ইচ্ছেগুলো মাসিকে বলছিল। কিন্তু তার মনে হলো যেন তার মাসি কিছুই শুনছে না। তার মাসির নড়াছড়া খুব যান্ত্রিক। 5 সেকেন্ড অন্তর অন্তর মাথা নাড়ানো আর ছাড়া বেশি কিছু বলছিল না। হঠাৎ সিম্বা জোরে ডেকে উঠল, যা ওদের দুজনকেই চমকে দিল। রায়, আমার মনে হয় তোর সিম্বাকে বাইরে রাখা উচিত। একটু কঠোরভাবেই অভয়া বলল। লীনা একটু ঘাবড়ে গেল। মাসি তো বরাবরই সিম্বাকে ভালোবাসত। কিন্তু মাসি, এর আগে যতবার এসেছি ও তো আমাদেরই সাথে। লীনা, তার মাসি তাকে শেষ করতে না দিয়েই বলল, ও আর একটা কথা, বাড়ির পিছনে যে জঙ্গলটা আছে সেখান থেকে দূরে থাকিস। জঙ্গল? কিন্তু কেন? আমি বললাম তো, ওখান থেকে দূরে থাকো। মুহূর্তের জন্য যেন মাসির মুখ চোখের ভাব কঠোর হয়েছিল, কিন্তু আবার আগের মতো হাসি খুশি ভাব নিয়ে সে বলে, চল তাড়াতাড়ি চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে গেল যে। সেদিন বিকেলে লীনা সিম্বাকে নিয়ে হাঁটতে বেরোয়। বাইরে পা রাখতেই মুর্শিদাবাদের বিকেলের আলো এসে গায়ে লাগলো তার। ফাঁকা পিচ ঢালাই করা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরোলো দুজনে। লীনার হঠাৎ নজর পড়ল বাড়ির পেছনের ঘন জঙ্গলটার দিকে। সিম্বা যেন ওদিকে তাকিয়ে গজরাচ্ছে। আরে চুপ কর, আমরা ওখানে যাব না, লীনা বলল। কিন্তু সিম্বাকে না নিজেকে সেটা সে জানে না। বাড়ি ফিরে সন্ধ্যেবেলায় বাড়ির রোয়াকে বসে বসে ফোন ঘাটছিল লীনা।
হঠাৎ একটা আলোর ঝলক চোখে পড়ল তার দূর অন্ধকার থেকে। একটা সবুজ রঙের আলো। লীনা যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। কিছুক্ষণ পর আবার একই রকম আলো, এবার আরো জোরালো। লীনা ফোন বের করে রেকর্ড করতে গেল, কিন্তু কোথাও কিছু নেই। ছিল ওটা? আকাশ থেকে এভাবে আলো নামছে জঙ্গলের মধ্যে কেন? কি আছে সেখানে? মনে মনে বলল লীনা। মাসির গলা ভেসে আসে ঘরের ভেতর। রাই, বাইরে কি করছিস? মশা কামড়াবে, ভিতরে আয়। লীনা ভেতরে যেতেই দেখে তার মাসি দাঁড়িয়ে আছে। মাসি, জানো জঙ্গলের মধ্যে আলো দেখতে পেলাম। কি ভুলভাল বকছিস? ওখানে দেখবার কিছু নেই। জঙ্গলে সব জন্তু জানোয়ার আছে, ওখানে কে আলো জ্বালতে যাবে? ওদিকে যেতে যেও না, কেমন? লীনার জন্য মাসির ব্যাখ্যা মনোপুত হলো না। স্পষ্ট দেখেছে ও, একবার নয়, দুবার। সেদিন রাতেও শুতে যাওয়ার সময় হঠাৎ কিরকম একটা আওয়াজে ঘুম ভেঙে গেল তার। জানলার কাছে গিয়ে দেখে জঙ্গলের কাছ থেকে একটা আওয়াজ ভেসে আসছে, কিন্তু কোনো জন্তু জানোয়ার বা গাছপালার নয়, যেন কোনো যান্ত্রিক শব্দ। তবে কি ওখানে রাতের বেলায় গাছ কাটা হচ্ছে নাকি? পরের দিন সকালে লীনা সিম্বাকে নিয়ে হাঁটতে বেরোলো, কিন্তু হঠাৎ সে দেখল জঙ্গল থেকে যেন কিছু একটা সরে গেল। সিম্বা তৎক্ষণাৎ চেঁচাতে শুরু করলো। লীনা কি মনে করে জঙ্গলের মধ্যে ঢুকল। কিছু দূর এগোতেই সে যা দেখে তা দেখে ওর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছিল না। তার থেকে কিছু দূরে গাছের ভিড়ের ওপাশে একটা প্রকাণ্ড ধাতব গোল চাকতি। ওটার থেকেই মাঝে মাঝে জ্বলে উঠছে সবুজ রঙের আলো। এরম জিনিস ইংরেজি সিনেমায় দেখেছিল। এরম বড় বড় মহাকাশযান করে অন্য গ্রহের প্রাণীরা এই গ্রহে আসে। লীনা আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে পিছনে ঘুরে সিম্বাকে নিয়ে ছুটতে থাকে। বাড়ি ফিরে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। হাঁপাতে হাঁপাতে সিম্বাকে জড়িয়ে ধরে সে। লীনা তখনই ভাবলো জিনিসটা গিয়ে মাসিকে বলবে, কিন্তু মাসিও তো বিশ্বাস করবে না কিছু। সেও কেমন পাল্টে গেছে। আগে এরকম ছিল না মাসি। লীনা যা বলতো মন দিয়ে শুনত, এখন যেন কিছুই শুনতে চায় না। হঠাৎ লীনা সিম্বার দিকে তাকালো। যখন থেকে এসেছে এখানে সিম্বা একবারও মাসির কাছে যায়নি। উল্টে মাসিকে দেখলে ঘেউ ঘেউ করে নয়তো লুকিয়ে যায়। তবে কি মাসি আসলে মাসি নয়? চিন্তাটা মাথায় আসতেই লীনার চোখ মুখের রং উড়ে গেল। সিনেমায় দেখেছে অনেক সময় অন্য গ্রহের প্রাণীরা আসল ব্যক্তিকে আটকে রেখে নিজে তাদের রূপ নিয়ে মানুষেদের মাঝে ঘুরে বেড়ায়। আর মাসির ব্যবহারে পরিবর্তন, হাঁটা চলার ভঙ্গি, এমনকি ঘোলাটে চোখ, সবই তো ওই একই দিকে ইঙ্গিত দিচ্ছে। হয়তো সেই জন্যই মাসি তাকে যেতে দিতে চাইছিল না জঙ্গলের ভেতর। হয়তো জঙ্গলের ভেতর ওই স্পেসশিপেই তাদের আসল মাসিকে বন্দি করে রাখা হচ্ছে। না, এবার আর ভয় পেলে চলবে না। তার মাসিকে বাঁচানোর জন্য তাকে জঙ্গলে প্রবেশ করতেই হবে। সন্ধ্যে নামার সাথে সাথে গম্ভীর নিঃশ্বাস নিয়ে লীনা জঙ্গলে পা রাখল। জায়গাটা যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি অন্ধকার। দূরে কোথাও থেকে সবুজ আলো যেন পাতা ভেদ করে এসে লাগছে তার চোখে। সেটাকেই অনুসরণ করে এগিয়ে চলল লীনা। হাওয়া যেন হঠাৎই একটু ঠান্ডা হয়ে গেল। একটা ধাতব আর উগ্র একটা গন্ধ এসে লাগলো লীনার নাকে। সিম্বাকে সে ঘরেই রেখে এসেছে। সে চায় না সিম্বার কোনো ক্ষতি হোক, কিন্তু এখন এরম একটা গা ছমছমে আবহাওয়ার মাঝে মনে হয় ওকে নিয়ে আনলেই ভালো হতো।
হঠাৎ একটা যান্ত্রিক গুঞ্জন কানে এলো তার। এক তীব্র আলো এসে চোখে লাগলো, আর সামনে ভেসে আসতে লাগলো আবছা কিছু ছায়ামূর্তি। সে এগিয়ে যেতেই যা দেখল তা সে স্বপ্নেও ভাবেনি। জঙ্গলের মাঝে একটা ফাঁকা জায়গাতে পড়ে আছে সেই বিশাল লোহার মহাকাশযানটা, আর তাকে ঘিরে বহু লোক দৌড়াদৌড়ি করছে। চারিদিকে বড় বড় এলইডি আলো, সেই আলো একবার আকাশে ফেলা হচ্ছে, একবার মাটিতে। যা দেখে মনে হচ্ছে যেন কোনো আকাশ থেকে আলো এসে পড়ছে এখানে। ক্যামেরা, মাইক্রোফোন এবং নানা সরঞ্জাম নিয়ে পুরুষ ও মহিলারা এদিক ওদিক দৌড়াচ্ছে। এরই মাঝে একটি মেগাফোন সহ একজন মানুষ বসে সবাইকে অর্ডার দিয়ে যাচ্ছে। কাট! লোকটি চিৎকার করে উঠল। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে নেক্সট সিন শ্যুট করা হবে, সবাই তৈরি থেকো। লীনা নিথর হয়ে দাঁড়িয়েছিল। সে যেটা দেখছিল সেটাকে কিভাবে নেবে সেটা সে এখনো বুঝে উঠতে পারেনি। একটা সিনেমার শুটিং চলছে জঙ্গলের মাঝখানে। আলো এবং অদ্ভুত শব্দ যা কিছুদিন ধরে জঙ্গলের থেকে আসছিল তা আসলে একটা সিনেমার শুটিং ছাড়া কিছুই না। লীনা যখন ঘরে ঢোকে তখন মাসি তার অপেক্ষায় বসেছিল। কোথায় গেছিলি রাই? ফোনও নিয়ে যাসনি। এদিক ওদিক সবাইকে জিজ্ঞাসা করছি। মাসি, আসলে জঙ্গলের মধ্যে গেছিলাম। মাসি যেন একটু থমকে দাঁড়ালো। আমারই ভুল ছিল, তোকে বলা উচিত ছিল। আসলে আগে একটা সিনেমার শুটিংয়ের জন্য লোকেরা এসেছিল। আমাদের সবাইকে বলেছিল জঙ্গল থেকে দূরে থাকতে। এখানে আমরা সবাই জানি, শুধু তোকেই বলা হয়নি। আমি ভেবেছিলাম হয়তো চলে গেছে ওরা। কিন্তু মাসি, হ্যাঁ বল। তুমিও তো ইদানিং কেমন অদ্ভুত আচরণ করছো। এরপর লীনা নিজের মনের কথা সব খুলে বলে। এতে মাসি হাসতে হাসতে বলল, আরে পাগল, তো কেউ আমাকে বলিসনি কেন? আসলে আমার চোখের অপারেশন হয়েছে, যার জন্য এখন কিছুই স্পষ্ট দেখতে পাই না। আর চশমাটা যেদিন তোর আসার কথা সেদিন সকাল থেকেই পাচ্ছি না। আর বলিস না, তার জন্যই সারাক্ষণ যা মাথার যন্ত্রণা থাকছে। লীনা ধীরে ধীরে এবার বুঝতে পারছিল মাসির ওরম ভাবে তাকানো, ওরম অদ্ভুত আচরণ এসব কি জন্য। নিজের বোকামোর কথা ভেবে নিজেরই হাসি লাগলো লীনার। রাতে খাওয়া দাওয়া সেরে যখন ঘুমোতে যায় হঠাৎ কি একটা যেন চোখে পড়ে তার। জানলার কাছে কিছু একটা চিকচিক করছে। আলো জ্বালতেই দেখে একটা চশমা। তার মানে মাসির চশমা এখানে রাখা আছে। লীনা তৎক্ষণাৎ চশমাটা নিয়ে মাসির ঘরে গিয়ে মাসির ঘরের দরজাটা খুলতেই যা দেখে তাতে মুহূর্তের জন্য তার বুকের ধপ্পকানি বন্ধ হয়ে যায়। মাসি তার ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার পাশে রাখা আছে মাসির মুখটা, বা বলা ভালো মুখের আকারের মুখোশটা। আর আয়নার প্রতিফলনে দেখা যাচ্ছে একটা ধূসর রঙের প্রকাণ্ড চুলবিহীন মাথা, তার ওপর দুটি প্রকাণ্ড কালো কালো চোখ।